আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি একটি হলিউডের এ পর্যন্ত যতগুলো মুভি রিলিজ পেয়েছে তার মধ্যে অন্যতম সেরা। এই মুভিতে আমেরিকান সমাজের এক বিশেষ সময়ের চিত্র ফুটে উঠেছে। মুভিটি আর কোনো নাম না, মুভিটি হলো গডফাদার। এই গডফাদার মুভিটি 3টি পার্টে সমাপ্ত। আজ আমরা এক্সপ্লেন করব মুভিটির প্রথম পার্ট। তো বন্ধুরা, চলুন অল্প কথায় গল্প শুনুন। আজকের ফিল্ম দ্য গডফাদার পার্ট 1। গল্পটা শুরু হয় 1945 সালের পরে। তখন আমেরিকার অন্যতম আলোচনায় আসা পরিবারগুলোর মধ্যে একটি পরিবার ছিল কার্লিনিয়ার পরিবার, যার প্রধান ছিলেন ভিক্টর ওরফে ভিটো কর্লিওন। ভিক্টর কর্লিওন এমন একটা নাম ছিল তখন, যার ভিজিটিং কার্ড পর্যন্ত কোনো লটারির টিকিটের চেয়েও কম দামি ছিল না, যার একটা ফোন কলে শহর থমকে যেত। আন্ডারগ্রাউন্ড জগতে তিনি সবার উপরে অবস্থান করতেন, যার কারণে ভিক্টরকে সকলেই গডফাদার বলে ডাকত। মুভির গল্পটা যেদিন শুরু হয় সেদিন ছিল ভিক্টরের একমাত্র মেয়ে কনির বিয়ের দিন। কার্লো রোজের সাথে তার বিয়ে হতে চলেছে, ফলে স্বাভাবিকভাবেই ভিক্টরের বাড়িতে বিখ্যাত সব লোকদের আগমন ঘটছে। এক কথায় বলতে গেলে পুরো বাড়িতে গিজগিজ করছিল বিখ্যাত সব মানুষেরা। একটা কথা এখানে বলে রাখা ভালো, কনি ছাড়াও ভিক্টরের আরও তিনটি ছেলে ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম ছিল সানি, মেজেটার নাম ছিল ফ্রিডো এবং ছোট ছেলের নাম ছিল মাইকেল কর্লিনিও। ভিটোর 3 ছেলের মধ্যে মাইকেল তার অন্য 2 ভাইয়ের তুলনায় একটু বেশি অদ্ভুত টাইপের। বাবার এই বিশাল ঐশ্বর্যের প্রতি মাইকেলের কোনো আগ্রহ ছিল না, সে সাধারণভাবে থাকতেই পছন্দ করত। এজন্যই মাইকেল তার পরিবার থেকে অনেক দূরে তার গার্লফ্রেন্ড গাই অ্যাডামসের সাথে আলাদা একটা নিরিবিলি জায়গাতে থাকত। কনির বিয়েতে সেদিন সবাই খুব আনন্দ করছিল, কিন্তু প্রতিদিনের মতো সেদিনও গডফাদার অর্থাৎ ভিক্টর কর্লিওনের কাছে অনেকেই এসেছিল সহযোগিতা চাইতে। তাদের মধ্যে একজন ছিল আমেরিগো বোনাসেরা। এই বোনাসেরা ছিলেন একজন বড় মাপের ব্যবসায়ী। কিছুদিন আগেই তার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটেছে। তার একমাত্র মেয়ের সাথে তার বয়ফ্রেন্ড তার অন্যান্য বন্ধুদের নিয়ে খুব বাজে একটা কাজ করে বসেছে। মেয়েটাকে ড্রিঙ্কস করিয়ে তার জ্ঞান হারিয়ে ওই মেয়েটার উপর অকথ্য নির্যাতন চালিয়েছে ওই ছেলেটা। তারা বোনাসের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ তার কোনো সাহায্যই করতে চায়নি। ফলে ওই ছেলেরা সকলেই এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। এ কারণে বোনাসিরার মেয়ের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার কোনো সুষ্ঠু বিচার এখনও পর্যন্ত হয়নি। ফলে সে তার মেয়ের বিচারের জন্য এখন গডফাদারের কাছে এসেছে সাহায্য চাইতে। গডফাদার যদি তার মেয়ের নির্যাতনকারীদের সাহায্য করতে পারেন তবে তিনি এর জন্য যে কোনো ধরনের মূল্য দিতে রাজি আছেন। কিন্তু টাকার কথা শুনে গডফাদার এবার ভীষণ রেগে যান এবং তাকে বলেন, আমি তোমার কুলি না যে তুমি আমাকে টাকা দেবে আর আমি তোমার বোঝা আমার কাঁধে উঠিয়ে নেব। তোমার যদি এতই টাকার গরম থাকে তাহলে তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? তাদের কাছে গিয়ে টাকা দিয়ে তো সাহায্য চাইতে পারো। এত বছর পেরিয়ে গেল, আমাদের দেখা হয়েছে, আর তুমি আমার কাছে এখন এই অফার নিয়ে এসেছো। গডফাদারের রাগ দেখে বোনাসেরা তার সামনে আবার নত হয়ে ভিক্ষা চাইতে থাকে। এটা দেখার পর গডফাদারের কিছুটা মায়া হয় তার প্রতি। তিনি তাকে বলেন, তোমার টাকার উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটার বদলে জীবনে যদি তোমার কখনো আমার কাজে প্রয়োজন হয় তুমি তখন সেটা আমার জন্য করে দিও।
বিনিময়ে তোমার মেয়ের সাথে যা হয়েছে তাদের শাস্তি আমি আমার মতো করে দেব। আর এই যে তুমি আমার জন্য কাজ করে দেবে, এটাই হবে তোমার ঋণ শোধের বিষয়টা। তো এরপর আমাদের টম হ্যাজন নামে একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই টম হ্যাজন ছিল এই কার্লিনীয় পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্যদের মধ্যে একজন। সে ছিল মূলত গডফাদারের পালক পুত্র এবং একই সাথে সে তার সমস্ত কাজের লিগ্যাল অ্যাডভাইজার। হ্যাজনের উপরে গডফাদার খুবই বিশ্বাস করতেন। সেদিন বিয়ের অনুষ্ঠানের মাঝেই বাইরে হঠাৎ মেহমানদের মধ্যে শোরগোল শুরু হয়। তার কারণ, অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিখ্যাত জনি ফন্টেন। অনুষ্ঠানের সকল মেয়েরা তাকে দেখা মাত্রই রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। এই জনি ছিল বিখ্যাত একজন গায়ক। এদিন সেখানে তার পারফর্ম করার কথা। জনির গানের মূর্ছনায় কনের বিয়েতে এই অনুষ্ঠানটাও আরও বেশি আকর্ষিত হয়ে ওঠে। তবে এই জনির বিষয়ে আপনাদের কিছু কথা বলার আছে। জনি আজ যেখানে এসে পৌঁছেছে তার বেশিরভাগই অবদান এই গডফাদারের। গান বাজনা শেষ হবার পর আমরা দেখতে পাই জনি চুপি চুপি গডফাদারের সাথে কথা বলার জন্য তার স্টাডিতে এসে ঢুকে পড়ে এবং তার সামনে বসে হঠাৎই সে কান্না করতে শুরু করে। এর কারণ ছিল জনির ক্যারিয়ার প্রায় ডুবতে বসেছে, তাই সে গডফাদারকে তার সমস্যার কথা বলতে থাকে। এরপর সে তাকে বলে বিখ্যাত ডিরেক্টর জ্যাক এক বিশাল বড় ওয়ার ফিল্ম বানাতে চলেছে। যদি গডফাদার কোনোভাবে ওই ফিল্মের হিরোর রোলটা আমাকে পাইয়ে দিতে পারেন তাহলে আমার ক্যারিয়ারের গোল্ডেন পিরিয়ডটা আবার ফিরে আসতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই ডিরেক্টর কোনোভাবেই আমাকে তার ফিল্মে নিতে রাজি হচ্ছে না, কারণ ওই ফিল্মের কাজ করা এক নায়িকার সাথে জনি খুব বাজে কিছু কাজ করেছে, যা ওই নায়িকার ক্যারিয়ার নষ্ট করেছে, এমনকি জনিরও। তাই ওই নায়িকা জনির কাছ থেকে চিরদিনের জন্য দূরে সরে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই জনির সাথে সে কোনো প্রজেক্টে একসাথে কাজ করতে চাইছে না। ফলে ডিরেক্টরও তার উপরে রেগে আছে। জনির বাচ্চাদের মতো কান্না করতে দেখে গডফাদার তাকে মন খারাপ করতে নিষেধ করে এবং তাকে আশ্বাস দেয়, তুমি 1 মাসের জন্য বরং তোমার পরিবারকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসো। তুমি যখন ফিরে আসবে তখন তুমি এই ফিল্মের লিড রোলটাই করবে। ভিটোর এই কথাটা জনি প্রথমে বিশ্বাসই করতে চায় না, কারণ শুটিং শুরু হওয়ার মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে এবং এই সপ্তাহের মধ্যেই জনি কোনোভাবেই এই কাজটা পাওয়ার কোনো চান্সই নেই। এই বিষয়টি জানার পর গডফাদার বলেন, আমি বলেছি মানে বলেছি, এই ফিল্ম তোমাকে ছাড়া কোনো মতেই শুরু হবে না। এরপর গডফাদার তার সৎ ছেলে টমকে সরাসরি কথা বলার জন্য সেই ডিরেক্টর জ্যাকের কাছে পাঠায়। গডফাদারের নির্দেশ পেয়ে টম জ্যাককে গিয়ে বলে, গডফাদার বলেছেন সে যেন জনিকে তার পরবর্তী ফিল্মের নায়ক হিসেবে কাজে নেয়। কিন্তু জনির নাম শুনতেই জ্যাকের মাথায় আগুন ধরে যায়। সে বলে, আমি কোনোভাবেই এই জঘন্য অভিনেতাকে আমার ফিল্মে নিতে পারবো না। ও নিজের ক্যারিয়ার তো ডুবিয়েছে, সেই সাথে আমার নতুন হিরোইনের ক্যারিয়ারটাও নষ্ট করে দিয়েছে। আমি ওর উপরে লাখ লাখ টাকার মতো খরচ করেছি, কিন্তু কোনো লাভই হয়নি। আমি গডফাদারকে পছন্দ করি ঠিকই, কিন্তু মনে রাখবে তার কথাই সব কথা না। জ্যাক ঠিক এইভাবেই টমকে বলে, আর আমার দ্বারা সম্ভব না জনিকে এই কাজে নেওয়ার। টমের সাথে কথাবার্তার এক পর্যায়ে জ্যাক তার নতুন ঘোড়াটা তাকে দেখায়। সে বলে, এই ঘোড়ার জাত পৃথিবীতে হাতে গোনা কয়েকটা আছে। জ্যাক হর্স রাইডিং খুব পছন্দ করত, কিন্তু সে তার এই ঘোড়াটাকে কোনোদিন রেসে নামায়নি। ঘোড়াটাকে সে এতটাই পছন্দ করত যে সবসময় সে এটাকে তার কাছেই রেখে দিত। একই সাথে সে আরও ভাবে এটা দিয়ে এই জাতটার বংশবৃদ্ধি করানো উচিত, যার কারণে সে নাকি প্রায় 2 কোটির মতো খরচও করে ফেলেছে।
তো জ্যাকের এসব কথাবার্তা শুনে টম তাকে এই বলে বিদায় দেয় যে সে তার বার্তা গডফাদারের কাছে পৌঁছে দেবে এবং তারপর গডফাদার কী ব্যবস্থা নেবেন সেটা তিনিই ভালো জানেন। পরের দিন সকালে যখন জ্যাক ঘুম থেকে ওঠে তখন সে তার বিছানা রক্তে ভেজা অবস্থায় দেখতে পায়। বিছানায় রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়ে জ্যাক। এরপর সে অদ্ভুতভাবে খেয়াল করে তার সেই প্রিয় ঘোড়ার কাটা মাথাটা বিছানার একপাশে পড়ে রয়েছে। এসব দেখে তার আর বুঝতে বাকি থাকে না এই নৃশংস কাজটা কে করেছে। তাই শেষমেশ বাধ্য হয়েই জ্যাক জনিকে তার ফিল্মের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নেয়। আসলে এই স্টাইলেই কাজ করত গডফাদার। এটা ছিল তারই একটা নিদর্শন। এর কিছুদিন পর সলোজো নামের এক ব্যক্তিকে দেখা যায়। সলোজোও ছিল অনেক বড় মাপের একজন ড্রাগ ডিলার। সে সেদিন গডফাদারের সাথে দেখা করতে এসেছিল মূলত তাকে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু গডফাদার সলোজোর প্রস্তাবে রাজি হয় না, কারণ তিনি জানতেন সলোজো খুব ভালো স্বভাবের মানুষ নন। তাছাড়া সে ইমানদারিতেও খুব একটা বেশি ভালো না। ব্যবসার ক্ষেত্রে ভিটো কর্লিনিও এমন সব ব্যবসাকে ঘৃণা করতেন যেখানে সাধারণ মানুষের জীবনের কোনো ক্ষতি হয়। বিশেষ করে নেশা জাতীয় ব্যবসার ক্ষেত্রে তার খুবই আপত্তি ছিল। একই সাথে এরকম ইল্লিগাল ব্যবসার কারণে তার পলিটিক্যাল কানেকশনও নষ্ট হওয়ার ভয় ছিল। তবে এই ব্যবসায় গডফাদারের বড় ছেলে সানি ছিল খুবই আগ্রহী এবং টমেরও এখানে কোনো আপত্তি ছিল না। কিন্তু তা সত্ত্বেও গডফাদার সলোজোর প্রস্তাবে রাজি হন না। গডফাদার সবসময় নিজের একটা নিয়ম মেনে চলতেন। এই নিয়মের বাইরে তিনি কখনোই যেতেন না। তাছাড়া ওনার সলোজোর নিয়মের উপরেও কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল। তার বারবারই মনে হচ্ছিল সলোজো ডিল করতে এসেছে কিছু, হয়তো একটা লোকাচ্ছে। তার বারবারই মনে হচ্ছিল সলোজো ডিল করতে এসেছে ঠিকই, কিন্তু সে হয়তো কিছু একটা তার কাছ থেকে লুকাচ্ছে। তাই তিনি বিষয়টাকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি তার এক বিশ্বস্ত সাথী লোকা ব্রাসিকে দায়িত্ব দিয়েছিলেন। গডফাদারের যেসব ভয়ঙ্কর কাজগুলো করা হতো সেগুলো মূলত এই লোকা ব্রাসিই করত। তিনি ব্রাসিকে সেদিন বলেছিলেন, তুমি এরকম একটা গুজব ছড়িয়ে দাও যে তোমার সাথে আমার দ্বন্দ্ব লেগে গেছে, তুমি আমার এখানে আর কাজ করতে চাইছো না এবং আমাদের শত্রু পক্ষ টাটাগ্লিয়ার গ্যাংয়ের সাথে সামিল হয়ে যাও, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপরে। টাটাগ্লিউ পরিবারের সাথে এই ড্রাগ ব্যবসার বিষয়ে আলাপ করবে। এরপর লুকা ব্রাসি গডফাদারের নির্দেশ পেয়ে টাটাগ্লিউ পরিবারের অন্যতম প্রধান ব্রুনোর সাথে দেখা করতে যায়। তবে লক্ষ্য করার মতো একটা বিষয় হলো সেখানে তার আগেই সেই সলোজ উপস্থিত হয়ে গিয়েছিল এবং সে গডফাদারের অনুমান মতোই এখানেও তার ব্যবসার অফার নিয়ে তার কাছে এসেছিল। লুকা ব্রাসি সেদিন ব্রুনোর কাছে গিয়ে বলে সে আর এখন গডফাদারের সাথে কাজ করবে না, সে তাদের সঙ্গে কাজ করবে। কিন্তু ব্রুনো খুব ভালোভাবেই বুঝতে পারছিল এটা গডফাদারের বড় কোনো একটা ফাঁদ হবে হয়তো, কারণ সে জানতো লুকা সবসময় ভিটোর সবচেয়ে প্রিয় পাত্রদের একজন। তাই সে কখনোই তাকে ধোঁকা দেওয়ার মতো মানুষ না। যদিও সে লুকাকে তার কাজে নেবে বলে জানিয়ে দেয়, কিন্তু তার মাথার মধ্যে এই ভাবনাটা খুব ভালোভাবে ঘুরপাক খায় যে সে এই লুকা ব্রাসিকে খুন করে ফেলবে। আর বলাই বাহুল্য সেদিন লুকা ব্রাসিকে খুন করে ফেলে তারা। একই সাথে সেদিন তারা টমকেও মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে আসে। কিন্তু সেদিন বিকেলে ঘটেছিল আরেকটি মর্মান্তিক ঘটনা। বিকেলে গডফাদার যখন ফল কেনার জন্য তার ছেলে ফ্রেডোর সাথে বাজারে যান, তখন কয়েকজন লোক আচমকা তাদের উপরে গুলি চালায়। ফলে গডফাদার এবং ফ্রেডো মারাত্মকভাবে আহত হয়। একই সাথে শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে শুরু হয় মারাত্মক গোলাগুলি লড়াই।
মারাত্মক আহত অবস্থায় ভিটো কর্লিনিও জানতে পারেন তার অত্যন্ত কাছের মানুষ লুকা ব্রাসিকেও খুন করা হয়েছে এবং এই খুনটা করেছে ব্রুনো। তো সেদিন গডফাদারের আহত হয়ে যাওয়ার সাথে সাথে তার ব্যবসাটা অনেকটা এলোমেলো হয়ে যায়। গডফাদার আহত হয়ে বিছানায় থাকার কারণে তার বড় ছেলে সানির উপর তার ব্যবসার দায়িত্ব এসে পড়ে এবং সানিও আপ্রাণ চেষ্টা করে পরিবারের ব্যবসা সামলানোর জন্য। এর মধ্যে মাইকেল একদিন পত্রিকায় তার বাবার উপরে হামলার ব্যাপারটা জানতে পারে এবং তৎক্ষণাৎ সে বাড়িতে ফোন করে। মাইকেলের ফোনটা ধরে সানি এবং সে তাকে ভিটোর শারীরিক অবস্থার কথা বলে এবং সানি মাইকেলকে অনুরোধ করে সে যেন দ্রুত বাড়িতে ফিরে আসে, কারণ এখন এখানে এই অবস্থায় মাইকেলের ভীষণ প্রয়োজন। সানির কথা মতো পরের দিন মাইকেল কর্লিনিও বাড়িতে ফিরে আসে। অন্যদিকে পুরো শহরে একটা খবর ছড়িয়ে পড়ে যে গডফাদার আর বেঁচে নেই। গডফাদার এবং ফ্রেডোর উপরে হামলা করেছিল ব্রুনো এবং সলোজোর লোকেরা। তারা এরপরে টমকেও আটক করে। এর মধ্যে একদিন সলোজো বন্দি টমকে বলতে থাকে, আমি তোর গডফাদারকে উপরে পাঠিয়ে দিয়েছি, এখন তোমার কাছে একটাই উপায় আছে, তুমি আমার আর সানির ভেতরে একটা মিলমিশ করিয়ে দাও। সলোজো জানতো সানির ড্রাগ বিজনেসের প্রতি আগ্রহ রয়েছে, তাই সে চাইছিল গডফাদারের ট্যাগ কাজে লাগিয়ে সানির মাধ্যমে ড্রাগ বিজনেসটা রান করতে। যেহেতু ভিটো কর্লিনিও এটা করতে চাইছিল না, তাই সে সানির মাধ্যমেই এই ব্যবসাটা শুরু করতে চায়। তো সেদিন তার কথা শুনে টম বলে, এটা করলে ওরা হয়তো তোমাকে জীবিত রাখবে না। তার কথার জবাবে সলোজো বলে, ভালো হবে তুমি যদি সানি এবং ওর পরিবারকে বোঝানোর চেষ্টা করো, কেননা এটা যদি তুমি না করো তাহলে টাটা গ্লাং পরিবার তোমার পরিবারকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে আর তুমি সেখানে কিছুই করতে পারবে না। এসব বলে সে সময় সলোজো টমকে ছেড়ে দেয়। সলোজোর থেকে ছাড়া পেয়ে টম সোজা বাড়িতে চলে আসে। এরপর সে সানি, ফ্রেডো এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটা বৈঠক হয়। সলোজোর কথার সূত্র ধরে টম সবাইকে বোঝানোর চেষ্টা করে তাদের সলোজোর কথা মেনে নেওয়া উচিত। কিন্তু সানি নিজের বাবার হত্যার চেষ্টাকারীর সাথে কোনো রকমেই কাজ করতে আগ্রহী ছিল না, তাই সে রাগের বশে এবার লুকা ব্রাসিকে ফোন করার চেষ্টা করে। কিন্তু লুকা ব্রাসিকে তারা ফোনে পায় না, আর পাবেই বা কী করে, তাকে তো খুন করা হয়েছিল। তো এর কিছুক্ষণ পর তাদের সেখানে একটা পার্সেল আসে। পার্সেলের প্যাকেটটা খোলার পর সেটার ভেতরে লুকা ব্রাসির রক্তমাখা কাপড়ের ভেতর থেকে কিছু মাছ বেরিয়ে পড়ে। এটার অর্থ ছিল সানির বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন আর এই পৃথিবীতে বেঁচে নেই। লুকা ব্রাসির মৃত্যুর খবরটা জানতে পেরে কর্লিনিয়ন পরিবারের সবাই একটা বড় হোঁচট খায়। অন্যদিকে হসপিটালে দেখা যায় গডফাদার তখনও জীবিত রয়েছেন। সেদিন তার দেহে 5টা গুলি লেগেছিল, কিন্তু তা সত্ত্বেও ভিটো কর্লিনিও বেঁচে রয়েছে। ভিটো বেঁচে থাকার খবরটা একসময় ব্রুনো এবং সলোজো জানতে পারে, তাই হসপিটালেই যাতে গডফাদারকে শেষ করে দেওয়া যায় সেই চেষ্টা তারা চালানো শুরু করে। ওরা ভালো করেই জানতো ভিটো কর্লিনিও তাদের ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। যদি একবার গডফাদারকে আবার উঠে দাঁড়াতে দেওয়া হয় তবে তাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। কিন্তু সেদিন সন্ধ্যার দিকে মাইকেল তার বাবার সঙ্গে দেখা করতে হসপিটালে গিয়ে পৌঁছায়। কিন্তু সে যখন হসপিটালের ভেতর গিয়ে ঢোকে তখন অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। সে তার বাবার জন্য কোনো নিরাপত্তার রক্ষীকে খুঁজে পায় না সেখানে। এটা ছিল খুবই অবাক করার একটা বিষয়। মাইকেল জানতো তার বাবাকে হত্যা করার জন্য কিছু লোক হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং সুযোগ খুঁজছে কখন তাকে মেরে ফেলা যায়। এরপর একটা পরিস্থিতিতেই কিভাবে তাকে হসপিটালে একা ফেলে রাখা হয়েছে সেটাই সে বুঝতে পারে না। তাই এক নার্সের কাছে মাইকেল এই বিষয়টার ব্যাখ্যা জানতে চাইলে সে বলে, এখানে কিছুক্ষণ আগেও নিরাপত্তারক্ষী ছিল, কিন্তু সবেমাত্রই পুলিশ তাদেরকে এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে।
নার্সের মুখে এটা শোনার পর মাইকেলের আর বুঝতে বাকি থাকে না এখানে নিশ্চয়ই খুব খারাপ কিছু একটা হতে চলেছে। তাই সে দ্রুত তার বাবাকে সেই নার্সের সহায়তায় অন্য একটা কামরায় শিফট করে এবং তারপর সে তার ভাই সানিকে ফোন করে এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের সিকিউরিটি বাড়ানোর কথা বলে দেয়। এর মাঝে হসপিটালে গডফাদারের সাথে দেখা করতে এসেছিল গডফাদারের একজন শুভাকাঙ্ক্ষী, সঙ্গে সে ফুলও নিয়ে এসেছিল। একে দেখে মাইকেলের মাথায় এবার একটা বুদ্ধি খেলে যায়। সে লোকটাকে বলে, এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, তাই তুমি বাইরে গিয়ে এমনভাবে দাঁড়াও যেন তোমাকে সশস্ত্র মনে হয়, কারণ আমার মনে হচ্ছে কেউ বাবাকে হত্যা করতে আসবে। মাইকেলের কথায় সেই লোকটা বিনা দ্বিধায় বাইরে গিয়ে দাঁড়ায় এবং ঠিকই দেখা যায় একটু পরে কালো একটা গাড়িতে করে কারা যেন সেখানে এসে উপস্থিত হচ্ছে। কিন্তু মাইকেলের সেই লোকটাকে দেখে তারা সশস্ত্র ভেবে সেখান থেকে তখনই চলে যায়। সেদিন মূলত মাইকেল তার উপস্থিত বুদ্ধির কারণে তার বাবাকে বাঁচাতে পেরেছিল। কিন্তু অবাক করা একটা বিষয় হলো, এর কিছুক্ষণ পরই নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি তাদের কাছে এসে হাজির হয় এবং মাইকেলকে সে তল্লাশি করতে থাকে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের এখানে থাকার কথা কেউ পুলিশকে জানিয়ে দিয়েছে। কিন্তু পুলিশের আচরণ দেখে মনে হয় তারা চায়নি গডফাদারের নিরাপত্তায় কেউ থাকুক। ফলে ধরেই নেওয়া যায় এই বান্দা নির্ঘাত টাটাল লোক। ম্যাকালস্কির এই আচরণে মাইকেল তখন রেগে গিয়ে তাকে বলে, তুমি কত টাকার বিনিময়ে ওদের কাছে বিক্রি হয়েছে বলো আমাকে, আমি তোমাকে তার থেকেও বেশি দেব। এটা শোনার পর ক্লাস্কি অনেকটা রেগে গিয়ে মাইকেলকে খুব জোরে একটা ঘুষি মেরে বসে। আর ঠিক সেই সময় টম তার লোকদের নিয়ে সেখানে পৌঁছায়। সে এবার ম্যাকক্লাস্কি বলে, এখানে যারা গডফাদারের সুরক্ষার জন্য পাহারায় এসেছিল তারা সকলেই গোয়েন্দা এবং তাদের কাছে লাইসেন্স করা বন্দুক রয়েছে। এরপর থেকে তুমি যখন এখানে আসবে তখন 10 বার চিন্তা ভাবনা করে আসবে, আর তা না হলে আমার তোমাকে কোর্টে চালান করতে বেশিক্ষণ সময় লাগবে না। কথাটা শোনার পর ম্যাকক্লাস অনেকটা মন খারাপ করে খিটমিট করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সানি ব্রুনোকে মারার জন্য তার লোক পাঠিয়েছে এবং একসময় তারা ব্রুনোকে মেরে ফেলতেও সক্ষম হয়। এই খবরটাতে সবাই খুব খুশি হয়। সেদিন ব্রুনো মারা যাওয়ায় যেটা হয় সেটা হলো সলোজো তখন সম্পূর্ণ একা হয়ে পড়ে। যেহেতু ব্রুনো মারা গিয়েছে তাই তাটাগ্লাং এখন তাদের সাথে কিছু একটা মিটমাট করতে চাইছে এবং তাদের নিয়ে একটা মিটিংয়ের আয়োজনও করেছে। কিন্তু সলোজো চাইছিল এই মিটিংয়ে শুধু মাইকেল এবং সে থাকুক। অন্যদিকে সানিও চাইছিল সে ম্যাককে মেরে দিক, কিন্তু টম এবার তাকে বাধা দেয়, কারণ তারা যদি একজন পুলিশকে মেরে ফেলে তাহলে নিউ ইয়র্কের সমস্ত পুলিশ তাদের পিছনে লাগবে, যেটা মোটেও সফলতা বয়ে আনবে না, এবং তার সাথে আন্ডারগ্রাউন্ডে থাকা সব পরিবাররা এই সুযোগটা হয়তো কাজে লাগাবে। কিন্তু সানি টমের কোনো কথাই সেদিন শুনতে চাইছিল না। ওর মাথায় শুধু তার বাবার মৃত্যুর বদলার কথাই ঘুরঘুর করছিল। সানির এই তৎপরতার মধ্যেই মাইকেল একসময় তাকে বলে, ওরা তো শুধু আমার সাথেই দেখা করতে চাইছে, আমি অবশ্যই তাদের সাথে দেখা করব, কিন্তু তুমি প্রথমে তোমার লোকদের দিয়ে এটা আগে খবর নাও যে তারা কোথায় আমার সঙ্গে দেখা করতে চাইছে। সে স্থানটার ব্যাপারে যদি আমি জানতে পারি তবে আমরা আগে ভাগে সেখানে কোথাও একটা বন্দুক লুকিয়ে রাখব। এরপর সুযোগ বুঝে তাদের উপরে হামলা করে আমাদের বদলা নেব। এরপরে দেখা যায় মাইকেলের কথায় সাই দেয় সানি এবং টম। এর মধ্যে তাদের মিটিংয়ের দিনটাও চলে আসে। মাইকেল যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন সলোজোর লোকেরা তাকে সার্চ করে, কিন্তু মাইকেলের কাছ থেকে তারা কোনো ধরনের অস্ত্রই খুঁজে পায় না। এরপর শুরু হয় মিটিং। সেখানে কথাবার্তার এক পর্যায়ে মাইকেল ওয়াশরুমে যেতে চায়, তবে ওয়াশরুমে যাওয়ার আগে সলোজো আরেকবার তাকে তল্লাশি করে, কিন্তু তখনও তার কাছে কোনো অস্ত্র সে খুঁজে পায় না। এরপর মাইকেল যখনই ওয়াশরুমে যায় তখন তার লোকদের আগে থেকে রেখে যাওয়া একটা বন্দুক সেখানে সে খুঁজে পায়। বন্দুকটা নিয়ে মাইকেল চলে আসে তার টেবিলের কাছে এবং বিনা দ্বিধায় সেই ম্যাকক্লাস্কি এবং সলোজোকে
গুলি করে ওইখানেই খুন করে দেয় মাইকেল। এর মাধ্যমে মাইকেল মূলত পুরো শহরকে জানিয়ে দিতে পেরেছিল সে গডফাদারের ছেলে, আর যে তার পরিবারের উপরে হাত উঠাবে তারও ঠিক একই দশা হবে। এর পরের দিন এই খবরটা সমস্ত পত্রিকায় ছাপা হয়, ফলে সমস্ত শহরে একটা হইচই পড়ে যায়। শহরের সমস্ত পুলিশ চারপাশে ম্যাকক্লাস্কির হত্যাকারীকে খুঁজতে শুরু করে, আর এই পরিস্থিতির সুযোগে সদ্ব্যবহার করে অন্য গ্যাংগুলো এবং তারা শেষ পর্যন্ত গডফাদারের বিপক্ষে চলে যায়। কিন্তু এর মধ্যে টম খবরের কাগজে আর একটা খবর ছেপে দেয়। সলোজো এবং ম্যাকক্লাঙ্ক একে অপরকে খুব ভালোভাবে চিনত, তাদের মধ্যে অবশ্যই কোনো রকমের কোনো একটা কানেকশন ছিল। ফলে বিষয়টা পুলিশের কাছে খুবই বিব্রতকর একটা ব্যাপার হয়ে ওঠে, আর তাই এই কেস তারা নিজে থেকেই বন্ধ করে দেয়। অন্যদিকে গডফাদারের শরীরটাও আস্তে আস্তে উন্নতি হচ্ছিল এবং একটা সময় তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরপর থেকে সে নিজের বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। ভিডিও কর্লিনিও কিছুটা সুস্থ হওয়ার পর একদিন টম তাকে বলে মাইকেল সলোজো এবং ম্যাকালেস্কিকে মেরে তার উপরে হামলার বদলা নিয়েছে, ফলে একই সাথে মাইকেলের জীবনও ঝুঁকিতে আছে, তাই তারা তাকে ইতালির সিসিলিতে পাঠিয়ে দিয়েছে। এছাড়া অন্যান্য সব বিষয়গুলো ঠিকঠাকই আছে। এই খবরটা শোনার পর গডফাদারের মনটা কিছুটা নরম হয়ে যায়। তিনি তার ছোট ছেলে মাইকেলের জন্য চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন মাইকেলের এসবের প্রতি কোনো দিনও কোনো আগ্রহ ছিল না। কিন্তু তার নিজের জন্য, বাবার জন্য শেষমেশ তাকে অস্ত্র হাতে তুলে নিতেই হলো। সেই ঘটনার পর মাইকেলকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। উপরন্তু সেই সাথে তার বান্ধবীকেও কিছুদিনের জন্য বাইরে পাঠানো হয়। এদিকে মাইকেলকে যেখানে পাঠানো হয়েছিল সেটা ছিল ইতালির সিসিলি। সেখানে একদিন ঘুরে বেড়ানোর সময় মাইকেলের সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটাকে দেখে সেদিন মাইকেলের এতটাই পছন্দ হয় যে সে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে একটা রেস্টুরেন্টে আমরা মাইকেলকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুদের এই মেয়েটার ব্যাপারে কথা বলছিল। কিন্তু তার কথা সেখানে থাকা একজন লোক শুনে ফেলে এবং তাকে বলে, তুমি যে মেয়েটার কথা বলছো আমি তার বাবা। মাইকেলের সঙ্গী তখন তাকে বলে, মাইকেল হচ্ছে গডফাদারের ছোট ছেলে, আর তোমার মেয়েকে সে বিয়ে করতে চায়। গডফাদারের নাম শুনেই সে লোকটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার মেয়ে এত বড় পরিবারের একটা বউ হতে চলেছে। লোকটা তৎক্ষণাৎই সেই বিয়ের জন্য রাজি হয় এবং মাইকেলকে সে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেদিন পরিচয় পর্বের এক ফাঁকে মাইকেল সেই মেয়েটাকে একটা চেইন উপহার দেয়। সেদিন মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছিল সেও মাইকেলকে পছন্দ করছে। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও বেশি গাঢ় হতে শুরু করে এবং এর কিছুদিনের মধ্যেই মাইকেলের সাথে বিয়ে হয়ে যায় ওই মেয়েটার। অন্যদিকে মাইকেলের বোন কনি, যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, এই কনির স্বামী কার্লো ছিল খুব খারাপ প্রকৃতির মানুষ এবং সে প্রায়ই কনিকে মারধর করত। কিন্তু এত কিছুর পরও কনি তার পরিবারকে কিছুই জানায়নি এতদিন। একদিন সানি যখন তার বোনকে দেখতে আসে তখন তার চেহারায় অনেকগুলো দাগ দেখতে পায় সে। ফলে সানি বুঝতে পারে কনির সাথে খুব খারাপ একটা কিছু ঘটেছে, হয়তো কার্লো তার উপরে অত্যাচার করেছে। সানি সরাসরি এবার কনিকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কে করেছে। এটা শোনার পর কনি তার ভাইকে প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু সানির অনুরোধে শেষ পর্যন্ত কার্লো সব অত্যাচারের কথা সে তার ভাইকে বলে দেয়। এত বড় একটা পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার বোনের সঙ্গে এরকম একটা অত্যাচার হচ্ছে সেটা জানার পর সানি একদম রেগে আগুন হয়ে যায় এবং সে কার্লোকে মাঝ রাস্তায় সেদিন খুব বাজেভাবে মারধর করে। কিন্তু পরে অবশ্য সে তাকে এই বলে ছেড়ে দেয় যে পরবর্তীতে যদি সে তার বোনের গায়ে আবার হাত তোলে তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু কার্লো শুধরাবার পাত্র ছিল না। সে বাসায় ফিরেই কনিকে আবারও মারধর করতে শুরু করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়টা ছিল তখন কনি ছিল প্রেগনেন্ট
সেদিন স্বামীর হাতে মার খাওয়ার পর কনি তার ভাই সানিকে আবারও ফোন করে এবং ঘটনাটা শোনার পর সনির রাগ একেবারে মাথার উপরে উঠে যায়। কার্লোকে মারার জন্য সেদিন একাই বেরিয়ে পড়ে, কিন্তু টম তাকে আটকানোর চেষ্টা করলেও সে মানে না। তাই টম উপায় না দেখে সে সানির পিছনে তার কয়েকজন লোককে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ চলার পর সানির বাড়ির কাছের একটা রাস্তায় টোল প্লাজার সামনে এসে যখন পৌঁছায়, তখন সেখানে হঠাৎ কয়েকজন লোক কোথা থেকে যেন ভূতের মতো এসে উপস্থিত হয় এবং সানির গাড়ির উপরে একটানা গোলাগুলি করতে শুরু করে, যার ফলে সানি কিছু বুঝে ওঠার আগে সেখানে একাধিক গুলিতে তার জীবনটি মাটিতে লুটিয়ে পড়ে। ফলে সানি কিছু বুঝে ওঠার আগেই সেখানে একাধিক গুলিতে তার জীবন হারায়। বড় ভাই সানির মৃত্যুর খবর ইতালিতে থাকা মাইকেলের শ্বশুর প্রথমবারের মতো মাইকেলকে জানায়। আর এটা শোনার পর মাইকেল একদম ভেঙে পড়ে এবং সে তার নিজের পরিবারের কাছে যাওয়ার জন্য আমেরিকায় ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাইকেল তার স্ত্রীকে এখানেই তার বাবার কাছে রেখে যাওয়ার পরিকল্পনা করে, কারণ আমেরিকার পরিস্থিতি যে তাদের জন্য মোটেও শুভকর নয় সেটা সে ভালোই বুঝতে পেরেছিল। তবে যাবার আগে মাইকেল স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একদিন বাইরে আসে। তার বডিগার্ডরা তার গাড়িতে এ সময় বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রেখেছিল এবং সে দেখতে পায় এর মধ্যে তার স্ত্রীও সে সময় বসেছিল। ঠিক এই সময় মাইকেল আর একটা ব্যাপার লক্ষ্য করে, একজন লোককে হন্তদন্ত হয়ে সে চলে যেতে দেখছে, আর এই বিষয়টাই তার কাছে খুব অদ্ভুত লাগে। একই সঙ্গে মাইকেল একটা বিষয় বুঝতে পারে, এই লোকটা হয়তো খারাপ কিছু একটা তার গাড়িতে করে রেখেছে। তার যেই ভাবনা সেই কাজ। সে যখন তার গাড়িতে বসে থাকা তার স্ত্রীকে চিৎকার করে ডাকতে থাকে, ঠিক তখনই ব্লাস্ট হয় ওই গাড়িটা। আর বলাই বাহুল্য, সাথে মাইকেলের স্ত্রী স্পট ডেড হয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে যে লোকটাকে মাইকেল যেতে দেখেছিল, সেই লোকটা একটা বোমা এই গাড়িতে পেতে রেখেছিল। এই দুটো ঘটনা মানে সানির মৃত্যুর ঘটনা এবং মাইকেলের স্ত্রীর মৃত্যুর ঘটনাটা 2-3 দিনের ব্যবধানে ঘটে গিয়েছিল। সানি মারা গেছে শুনে গডফাদার খুব আফসোস করতে থাকে, কিন্তু তা সত্ত্বেও সে কারো প্রতি কোনো প্রতিশোধ নিতে চাইছিল না, কারণ গডফাদার খুব ভালো করেই জানতেন যদি তিনি তার ছেলের বদলা নেন তাহলে এই লড়াই কোনো দিন থামবে না। এজন্য ভিটো চাইছিলেন যেন আন্ডারওয়ার্ল্ডের বাকি 5 পরিবারকে নিয়ে খুব দ্রুত একটা মিটিং সে করতে পারে। এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল সে সবার কাছে এটাই অনুরোধ করবে, নিজেদের মধ্যে এই বিভেদ যেন পুরোটাই মিটিয়ে নেওয়া হয়। এই কাজের জন্য মানে মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য বোনাসেরাকেও ডেকে নেন। এটা সেই বোনাসেরা যার মেয়ের বদলা গডফাদার নিজে হাতে নিয়েছিলেন। তো বোনাসেরাকে ডাকা হয়েছিল মূলত 5টা মাফিয়া পরিবারকে একত্রে বসানোর জন্য, আর তার সাহায্যে গডফাদার সমস্ত আন্ডারওয়ার্ল্ডের পরিবারকে একদিন মিটিংয়ের জন্য একত্রিত করেন। এখানে টাটাগ্ল্যাং পরিবারের প্রধান ফিলিপও উপস্থিত ছিল। আর বলে রাখা ভালো, এই ফিলিপও ছিল ব্রুনোর বাবা। সেই মিটিংয়ে গডফাদার সবাইকে বলেন, আগে সব কিছু ঠিকই ছিল, কিন্তু কিছুদিনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের সকলের ক্ষতি হয়েছে। আমি আমার ছেলেকে হারিয়েছি, টাটাগ্লিও পরিবারেরও কিছুটা ক্ষতি হয়েছে এবং সেও তার ছেলেকে হারিয়েছে। এই লড়াই করে আমরা কিছুই পাবো না। ভিটোর এ কথাই বা বাকি লোকেরা বলে, তোমার পকেটের সকল পলিটিশিয়ান আর জজ রয়েছে, কিন্তু তুমি কখনো আমাদেরকে তাদের সাপোর্ট নিতে দাওনি। তার কথার উত্তরে গডফাদার বলে, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, শুধুমাত্র ড্রাগের ব্যবসা বাদে। তার কারণ এই ড্রাগ আমাদের ধ্বংস করে দেবে। এটা কোনো নিরাপদ বিজনেস হতেই পারে না। আজকে যে পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে, তারা যখন জানবে আমরা অবৈধ ব্যবসায় জড়িয়েছি, তখন কেউ তারা থাকবে না। আমাদের সাথে গডফাদার ভিটো কার্লিন এমন একজন মানুষ ছিলেন যে অন্যের সবসময় ভালো চিন্তা করত, মানুষের মনুষ্যত্বকে সবসময় জীবিত রাখতে চাইত। কার্লিওনি সেদিন তার অবস্থানের কথা সবার উদ্দেশ্যে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও কিছু মাফিয়া ড্রাগসের বিজনেস করতে চাইছিল। তবে তারা একই সাথে সেদিন গডফাদারকে বলে দেয় এই বিজনেসটা তারা নিজেরা করবে,
তাদের সন্তানদের এর থেকে তারা দূরে রাখবে। সেদিন শেষের এই কথাটা শোনার পর গডফাদার রাজি হয়ে যায় এবং তাদের নিজেদের এরিয়াতে ড্রাগস বিক্রি করার অনুমতি দিয়ে দেয়। তারপর সে তাদেরকে বলে, আমার ছোট ছেলে মাইকেল ইতালি থেকে আমেরিকাতে ফিরে আসছে। আমি চাই তার সুরক্ষার দায়িত্ব আপনারা নিজেদের কাঁধে নিন এবং এখানে যদি কেউ তার উপরে কোনো রকম আক্রমণ করে কিংবা তার উপরে কোনো আঘাত আসে তাহলে কিন্তু আমেরিকার আন্ডারগ্রাউন্ডে কোনো পরিবারই আর বেঁচে থাকবে না। সেদিন গডফাদারের কথাতে সকলে রাজি হয়ে যায় এবং সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এর কিছুদিন পর মাইকেল তার নিজের বাড়িতে ফিরে আসে এবং তারপর থেকে সে তার নিজের বাবার ব্যবসায় নিয়োজিত হয়ে পড়ে। সেদিনের পর একটা বছর পার হয়ে যায়। একদিন মাইকেলের সাথে তার পুরনো গার্লফ্রেন্ড থাই অ্যাডামসের সাথে দেখা হয়। মাইকেল তাকে বলে সে এখন তার বাবার সাথে কাজ করছে। এটা শুনে অ্যাডামসের খুব খারাপ লাগে, তাই সে তাকে বলে, তুমি না আমাকে বলেছিলে তুমি মোটেও তোমার বাবার মতো নও, ওনার কাজ তুমি মোটেও পছন্দ করো না, তুমি তাকে সঙ্গ দেবে না কোনো দিন, কিন্তু এত কিছু হবার পরেও তুমি তার মতো হয়ে যাচ্ছ মাইকেল। জবাবে সে বলে, আমি জানি আমার বাবার কিছু কিছু কাজ খুবই খারাপ, কিন্তু বিশ্বাস করো আগামী 5 বছরের মধ্যে আমি সেই কাজগুলোকে সবই লিগাল করে ফেলব। ব্যাস, এই কাজে আমার শুধু তোমার সঙ্গ লাগবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি এখনো আমাকে সেই আগের মতো ভালোবাসো? মাইকেলের কথার উত্তরে অ্যাডামস হ্যাঁ উত্তর দেয়। এরপর একদিন ওদের দুজনের বিয়ে হয়। তারপর আরও 2 বছর পার হয়। 1950 সালের মধ্যে তাদের 2টি বাচ্চা হয়। ইতিমধ্যে গডফাদারের বয়স অনেকটা বেড়ে গিয়েছিল, ফলে সে মাইকেলকে তাদের গ্যাংয়ের লিডার বানিয়ে দিয়েছিল। যদিও এখানে কিছু লোক তার এই সিদ্ধান্তে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, কিন্তু তারপরেও গডফাদার ভিটো কর্লিনিও উনি সবাইকে রাজি করিয়েছিলেন। নতুন ডন হওয়ার পর মাইকেল খুব দ্রুতই তাদের ব্যবসার কাজগুলো সামনে নিতে শুরু করে। সে তার ভাই টমকে লিগ্যাল অ্যাডভাইজার থেকে সরিয়ে তার বাবা গডফাদারকে তার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব দেন। কারণ মাইকেলের ধারণা ছিল তার বাবার থেকে সে অনেক ভালো পরামর্শ পাবে, যেটা অন্য কেউ দিতে পারবে না। এরপর সে টমকে পারিবারিক উকিলের দায়িত্ব দিয়ে লাস ভেগাসে পাঠিয়ে দেয়। ব্যাপারটা এরকম ছিল না যে মাইকেল টমকে তার ভাই হিসেবে মানত না। আসলে সে তাকে তার সব কিছুই বুঝিয়ে দিত, কিন্তু এ সময় তাকে তার পরিবার এবং বাকি অন্য সবার দায়িত্ব নেওয়াও অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। এভাবে ধীরে ধীরে আরও সময় গড়িয়ে যেতে শুরু করে। একদিন মাইকেল লাস ভেগাসে খুব বড় একটা ক্যাসিনো কিনতে যায়। এখানে সে বিখ্যাত স্টার জনিকেও আমন্ত্রণ জানায়। আবারও বলে রাখা ভালো, এই জনি ছিল সেই জনি যে গডফাদারের চেষ্টায় এতদিনে অনেক বড় একজন স্টার হয়ে উঠেছে। তাই সে জনিকে বলে, আমি যে ক্যাসিনোটা কিনতে যাচ্ছি সেখানে তোমার বছরে কমপক্ষে 5 বার আসতে হবে এবং নিজের সাথে করে হলিউডের অন্যান্য স্টারদেরও নিয়ে আসতে হবে, যাতে আমার ক্যাসিনোর পপুলারিটি বেড়ে যায়। আমি চাই এখানে 24 ঘন্টা ভিড় যেন লেগেই থাকে। মাইকেলের কথার জবাবে জনি বলে, আমি তোমার পরিবারের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি, কারণ আমি আজকে যত বড় হয়েছি সেটা তোমার বাবার জন্য। কিন্তু এর পরেও একটা সমস্যা হয়ে গিয়েছে। যার কাছ থেকে মাইকেল ক্যাসিনোটা কিনতে চাইছিল সেই ক্যাসিনোর মালিক গ্রিড মাইকেলের কাছে ক্যাসিনোটা বিক্রি করতে চাইছিল না, কারণ সে তাদের বিপক্ষের একটা গ্যাংকে সাপোর্ট করত। আর এসব শোনার পর মাইকেল পরামর্শ নেওয়ার জন্য তার বাবার কাছে আসে। বাবাকে সব বলার পর গডফাদার মাইকেলকে বলেন, একটা কথা তুমি মনে রেখো, আমাদের গ্যাংয়ের একজন বিশেষ লোক তোমাকে অন্যান্য গ্যাংয়ের সাথে একদিন মিটিং করার জন্য ডাকবে, আর তখনই তুমি বুঝে নিও যে সেই লোকটা হচ্ছে প্রকৃত বিশ্বাসঘাতক। কারণ
এরকমটা কোনো না কোনো সময় তোমার সাথে অবশ্যই হবে, তাই ভালো হবে সেটাই তুমি সাবধানে থেকো। এরপর গডফাদার তার ছেলে মাইকেলের কাছে সেদিন ক্ষমা চায়, কারণ তিনি কখনোই মাইকেলকে এই ব্যবসায় ইনক্লুড করতে চাননি। তিনি এটাও কোনোদিন ভাবেননি যে মাইকেল কোনোদিন তার ব্যবসার হাল ধরবে, এবং সে চাইছিল তার বড় ছেলে সানি কিংবা ফ্রেডো এই গদিতে বসুক। কিন্তু পরিস্থিতি একসময় এমন হয়ে দাঁড়ালো যে মাইকেলকে বাধ্য হয়ে তার দায়িত্বটা নিতে হচ্ছে। সেদিন বাবার সব কথাগুলো শুনে মাইকেল তার বাবাকে বলে, তুমি প্লিজ অস্থির হবে না, আমি সব কিছুই ঠিক করে দেব, আমাকে কিছুটা সময় দাও। এর কিছুদিন পর হার্ট অ্যাটাকে গডফাদার ভিজো কার্লিনিওর মৃত্যু হয়। গডফাদারের শেষে অন্যান্য গ্যাং লিডারের পরিবারেরা উপস্থিত হয়। এরই মাঝে মাইকেলের গ্যাংয়ের একজন লোক এসে তাকে বলে, তোমার সঙ্গে বাকি গ্যাং মিট করার একটা মিটিং করতে চাচ্ছে। তার কথার প্রস্তাবে মাইকেল হ্যাঁ উত্তর দেয়, কিন্তু সেও বলে, আমার বোন কনির ছেলের আজকে নামকরণ হবে, আমি সেখান থেকে মিটিংয়ে যোগ দিব। এই কথা শোনার পর গ্যাংয়ের অন্যান্য লিডাররা যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর তারই অজুহাতে মাইকেল সময়ের আগেই নিজের লোকদের সেই জায়গায় পাঠিয়ে দেয়। সমস্ত গ্যাং মেম্বারদের মেরে ফেলে সাথে সাথে মাইকেল সময়ের আগেই নিজের লোকদের সেই জায়গায় পাঠিয়ে দেয় আর সমস্ত গ্যাং মেম্বারদের মেরে ফেলে সাথে সাথে সে ওই লোকটাকেও মেরে দেয় যে তাকে মিটিংয়ের জন্য কথা বলেছিল। এই পুরো ঘটনায় মাইকেল তার প্রয়াত বাবার প্রতি কৃতজ্ঞতা জানায়, কারণ তার বাবাই তাকে এই সম্ভাবনাটার কথা কয়েকদিন আগে বলেছিল। এরপর মাইকেল এটাও জানতে পারে তার বোনের স্বামী কার্লি সেদিন সানিকে মারার জন্য লোক পাঠিয়েছিল। তাই মাইকেল সময় আর নষ্ট না করে সে সরাসরি এবার কার্লের কাছে চলে আসে এবং তার কাছে জানতে চায়, তুমি সানিকে সেদিন কেন মেরেছিলে? আমরা তোমার জন্য কত কিছুই করেছি, আর তুমি অন্য গ্যাংয়ের কথা শুনে লাফালাফি করছো। তবে আমি তোমাকে এটাও জানিয়ে রাখি, তুমি যেসব গ্যাংয়ের কথায় লাফালাফি করছো তাদের মধ্যে একজনও এখন আর জীবিত নেই। এরপর শেষের দিন কার্লোকে মেরে তার ভাই সানির মৃত্যুর বদলা নেয়। কার্লোকে মেরেই সানি তার ভাইয়ের প্রতিশোধটা ঠিকই নিয়েছিল, কিন্তু একই সাথে সে তার বোনকে বিধবাও বানিয়ে দিয়েছিল। নিজের স্বামীর মৃত্যুর সংবাদ শুনে কনি সেদিন সোজা মাইকেলের কাছে চলে আসে এবং সে তাকে বলে, তুমি আমার স্বামীকে ক্ষমা করতে, অন্তত তাকে কেন মেরে ফেললে? আমার সন্তানের দিকে তাকিয়ে এখন একবার ভাবো তো, এখন আমরা কোথায় যাব? এ সময় মাইকেলের স্ত্রী কনিকে সামলানোর চেষ্টা করলেও কনি তাকে রাগের মাথায় বলে, তোমার স্বামী একজন খুনি, ওর হাতে না জানি কত মানুষের রক্ত লেগে আছে। তবে অ্যাডামস অবশ্য তার কথা বিশ্বাস করে না। সে মাইকেলের কাছে গিয়ে তারপর জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই কার্লকে খুন? মাইকেল তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি কাউকেই খুন করিনি। আর এটা শুনে অ্যাডামস মাইকেলকে জড়িয়ে ধরে। এরপর সে যখন রুম থেকে বেরিয়ে যায় তখন একটা ব্যাপার লক্ষ্য করে সে। কিছু লোক এসে মাইকেলের সামনে ঠিক সেভাবেই মাথা ঝুঁকে দাঁড়িয়েছে এবং তার হাতে চুম্বন করছে, যেভাবে এই লোকগুলো গডফাদার বেঁচে থাকতে তার সামনে ঝুঁকে তার হাতে চুম্বন করত। আসলে এই দৃশ্যটাই বলে দিচ্ছিল এখন থেকে মাইকেলই আসল গডফাদার। আর এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। এই কথা বলে মাইকেল তার ঘরের দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়, যেটা দেখার পর তার স্ত্রীর মনে হয় এবং সন্দেহ জাগে মাইকেল নিশ্চয় তার কাছে মিথ্যা বলেছে। সে শুধু কার্লোকেই খুব মেরেছে ব্যাপারটা এমন নয়, হয়তো তার স্বামীর হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে। আচ্ছা, এটা ধরে নিচ্ছি বিষয়টা সবই সত্য, তার কারণ মাইকেল বাস্তবেই তখন গডফাদার হয়ে গিয়েছিল। সে এখন যে শুধু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে উঠেছে বিষয়টা কিন্তু তেমন নয়। একই সাথে সে নিজের এবং পুরো দেশের উপরে তার দাপট বজায় রাখতে শুরু করে। মূলত মাইকেলের এই উত্থানের মধ্য দিয়েই শেষ হয় গডফাদার পার্ট 1 এর গল্প।